আমরা একটু জানতে চাইবো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপারে। তিনি একজন তরুণ প্রধানমন্ত্রী। এর আগে রাজনীতি নিয়ে সক্রিয়ভাবে তার অংশগ্রহণ সেভাবে আমাদের চোখে পড়েনি। তিনি ছিলেন, যেহেতু তিনি একটি রাজনৈতিক পরিবারের। আ একজন তরুণ প্রধানমন্ত্রী হিসেবে তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আপনি খুব ভালো একটা জিনিস সামনে নিয়ে আসছেন। আপনি যে কথাটা বললেন, তরুণ প্রধানমন্ত্রী, রাজনীতিতে তিনি তাকে দেখা যায়নি। এই জায়গাটা আমাদের একটা ভুল ধারণা আছে। আপনি দেখেননি, আমি দেখিনি, বাট উনি কিন্তু রাজনীতিতে ছিলেন, যেটা আপনাকে একটা গোপন কথা বলি। 91-এ যে নির্বাচন হলো, সেই নির্বাচন থেকে কিন্তু তিনি রাজনীতিতে পুরোপুরি সম্পৃক্ত। হয়তো উনি ফোকাসে আসেননি, কিন্তু তিনি কিন্তু কাজ করে গিয়েছেন। তিনি কাজ করে গিয়েছেন, তিনি দলকে সহযোগিতা করেছেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেছেন, তিনি সরকারের বিভিন্ন অর্গানগুলোকে তিনি সহযোগিতা করেছেন। তিনি কিন্তু ছিলেন, পর্দার আড়ালে ছিলেন হয়তো, কিন্তু তিনি কাজ করে গিয়েছেন। এবং 91-এ যে নির্বাচন, সেই নির্বাচন তার অনেক বড় ভূমিকা ছিল। 91-এর পরে কিন্তু তিনি আমাদের বগুড়া বিএনপির সদস্যপদ নিয়েছেন এবং সদস্যপদ নিয়ে তিনি দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তারপরে ধরেন তিনি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান বা বেগম খালেদা জিয়ার সন্তান, সেই হিসেবে কিন্তু তিনি আজকের পর্যায়ে আসেননি। তিনি কাজ করে তার কাজে আমরা যেমন, আমার কথা বলি, আমি 88 থেকে রাজনীতি করি, আজকে দলের একটা পর্যায়ে এসেছি, এমপি হয়েছি, কিন্তু দলের বিভিন্ন পদ পদবি আমি নিয়ে আসছি। আমাদের জনাব তারেক রহমানও কিন্তু নিজের কর্ম দিয়ে দলের পদ পদবি পেয়েছেন। তিনি মেম্বার ছিলেন, তারপরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তারপরে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আজকে তিনি চেয়ারম্যান হয়েছেন। এটা একটা ধারাবাহিক কাজ। ধরেন 2001-এর যে নির্বাচন, 2001-এর নির্বাচনটা কীভাবে হয়েছে, কতটুকু হয়েছে, সম্পূর্ণরূপে বেগম খালেদা জিয়া তিনি পার্টির চেয়ারম্যান ছিলেন, তিনি প্রোগ্রামগুলো করতেন, কিন্তু মূল রাজনীতির বা মূল নির্বাচনী যে কাজটা, ওটি কিন্তু করেছেন জনাব তারেক রহমান সাহেব। এবং আপনি দেখেন, জনাব তারেক রহমান সাহেব 2001-এ নির্বাচিত হওয়ার পরে তিনি কিন্তু মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছিলেন। এই সারা দেশে দেশে আমি প্রতিটা জায়গায় ছিলাম, ওনার সাথে আমি গিয়েছি, উনি আমাকে নিয়েছেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা ফাউন্ডেশন যেটা আছে আমাদের, সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে সহযোগিতা করেছি। এবং একটি স্লোগান আমাদের ছিল, একটু উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আনবে স্বনির্ভরতা। আমরা এই স্লোগানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু তখন কাজ করেছি। তো সেইভাবে তিনি কিন্তু সবসময় একদিকে দল আর একদিকে ফাউন্ডেশন, দুটোর মাধ্যমে আমরা কাজ করে গেছি। তো এইভাবে কিন্তু তিনি প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে এবং সারা দেশের মানুষের কাছে কিন্তু ঘুরে পেয়েছে। আমরা শীতের সময়, এই শীতের 2টা মাস তিনি কখনো ঢাকায় থাকতে পারতেন না, বিভিন্ন এলাকায় গিয়ে। আমরা এমনও দিন গিয়েছে যে আমরা তখন গুলশান অফিস থেকে ধরুন বেরিয়েছি দুপুর 12টায়, আমরা পৌঁছিয়েছি সন্ধ্যা 6টায়। এই সন্ধ্যা 6টার থেকে আমরা রংপুর, দিনাজপুর, যে অঞ্চল শীত প্রধান এলাকাগুলায় আমরা শীতবস্ত্র দিতেছি। তারপর দিন 2 রাত আমরা একসঙ্গে শীতবস্ত্র দিয়েছি, আমাদের ঘুম নাই, খাওয়া নাই, ইয়া নেই। তো আমরা কিন্তু এইভাবে কাজ করেছি। আজকের যে তারেক রহমান এতটা জনপ্রিয় হয়েছেন, তিনি তার জিয়া পরিবারে জন্মগ্রহণ করছেন, বেগম খালেদা জিয়া তারেক রহমানের সন্তান, সেটা ঠিক আছে, কিন্তু তার কর্ম কিন্তু তাকে এতটা জনপ্রিয় করেছে আমি মনে করি। কারণ ওনার সাথে আমরা চলেছি, আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে চলেছি দীর্ঘদিন, ওনার সাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, মানুষকে গরু দিয়েছি, ছাগল দিয়েছি, হাঁস মুরগি দিয়েছি। আমরা এইভাবে একটা রাষ্ট্র একভাবে পরিচালিত হচ্ছে, সরকার একভাবে পরিচালিত হচ্ছে, আর তিনি তার নিজের মতো পরিচালিত হচ্ছেন। এই কাজগুলো কিন্তু তিনি করেছেন। আর রাজনীতির পাশাপাশি এই সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এই কাজগুলো, সেখানে সরকার সহযোগিতা করেছে, রাষ্ট্র তাকে সহযোগিতা করেছে, সহযোগিতা নিয়েই কিন্তু তিনি কাজ, কিন্তু উদ্যোগটা ছিল তার, উনি নিজে উদ্যোগী ছিলেন এবং তিনি সেটা বাস্তবায়ন করেছেন, সরকারের সহযোগিতা নিয়ে তিনি বাস্তবায়ন করেছেন, কিন্তু তিনি কিন্তু করেছেন। সশরীরে যদি তিনি না করতেন, আজকে কিন্তু তিনি এত জনপ্রিয় হতে পারতেন না, এবং তার এই কর্মই কিন্তু আজকে এখানে নিয়ে এসেছে। এবং দেখেন, এই যে তারেক রহমানের উপরে এতটা নির্যাতন নিপীড়নের কারণটা কি? কারণ ফেসিবাদী শেখ হাসিনা বুঝতে পেরেছে যে তারেক রহমান যে রাজনীতিটা শুরু করেছে, এটা যদি ধারাবাহিকভাবে সে করতে পারে, তাহলে বাংলাদেশে অন্য পার্টির আর কোনো অস্তিত্ব থাকবে না। মানুষ তারেক রহমানের উপরে যেভাবে ঝুঁকে গেছে, একদিকে জিয়াউর রহমানের উপরে যেভাবে ঝুঁকেছিল, দেশ স্বাধীন তিনি করেছেন, খালেদা জিয়ার উপরে যেভাবে ঝুঁকছে, তিনি 3বারের প্রধানমন্ত্রী হয়েছে এবং দেশের কল্যাণে কাজ করছেন, এবং তারেক রহমানের উপরে মানুষ যেভাবে ঝুঁকে গিয়েছিল এবং তার কর্ম দেখে, তার কাজ দেখে, তাহলে ওনাকে যদি এখন না থামানো যায়, তাহলে বাংলাদেশের আগামীতে এই আওয়ামী লীগ পরিবার বা এরা রাজনীতিটা সেভাবে সুন্দরভাবে করতে পারবে না। সুন্দর বলতে বিনা বাধায় করতে পারবে না।
মানুষ সেখানে প্রতিবন্ধকতা দেখেছে তারেক রহমানকে, যার কারণে কিন্তু তারেক রহমানকে রাজনীতিতে সরানোর জন্য, নির্বাসিত করার জন্য কিন্তু এত ঘটনা ঘটিয়েছে এবং ওনাকে বাংলাদেশ থেকে বাইরে বের করে দিয়েছে। কিন্তু সে কিন্তু সফল হয়নি। বাংলাদেশ থেকে বাইরে বের করে দিল, এত দূর থেকে, সে সুদূর লন্ডনে থেকে তিনি যেমন শারীরিকভাবে সুস্থতার জন্য তিনি চিকিৎসা নিয়েছেন, পাশাপাশি দেশের মানুষের এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ কাজ করেছেন। এই যে 5ই আগস্ট, এই 5ই আগস্ট সৃষ্টির কিন্তু একদিন হয়ে যায়নি। এই দীর্ঘ পরিক্রমায় 2008-এর পর থেকে দীর্ঘ পরিক্রমায় এই 5ই আগস্টের একটা ধারা জাগে গিয়েছে এবং সে সর্বোচ্চ নেতৃত্ব কিন্তু তিনি দিয়েছেন, জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন। যেহেতু নেতৃত্বের কথা আসছে, একজন সরকার প্রধান হিসেবে তারেক রহমানের নেতৃত্বকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি সরকার প্রধান হিসেবে তারেক রহমানের নেতৃত্ব একটা জায়গায় আপনি দেখেন, মাত্র 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, কয় মাস? খুবই স্বল্প, 3.5 মাস। আমরা বাজেট দিলাম কবে? গত 11 তারিখ। 11 তারিখ। আপনি জাস্ট বাজেটটা যদি আপনি একটু দেখেন, আপনি বাজেট কতটুকু বুঝবেন কি বুঝবেন না সেটা ব্যাপার না। আপনি যদি দেখেন একটা বাজেটে এই দেশে আমাদের অর্থনৈতিক স্বল্পতা আছে, অর্থনৈতিক ভঙ্গুর যে অবস্থা, সেই অবস্থা থেকে তারেক রহমান সাহেব অর্থমন্ত্রীর মাধ্যমে যে বাজেট দিয়েছে, সেই বাজেটটা আপনি যে অ্যানালাইসিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন কীরকম একজন সফল প্রধানমন্ত্রী এবং তার রাজনৈতিক দূরদর্শিতা, তার অর্থনৈতিক দূরদর্শিতা, তার সামাজিক দূরদর্শিতা কোন জায়গাটায় তিনি অ্যাটাচমেন্টে নাই, সব জায়গায় তিনি সেই কাজগুলো করেছেন। সো দ্যাট আমি মনে করি, আমি এখনই বলবো না যে তারেক রহমান সাহেব সফল হয়ে গিয়েছেন। আমি মনে করি সফল হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, একটা রাষ্ট্রকে সফল করার জন্য যে কাজগুলো করা দরকার, একটা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য যে কর্মযোগ্য থাকা দরকার, প্রতিটা জায়গায় উনি সেইভাবে কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা জনগণ যে আস্থা নিয়ে তাকে নির্বাচিত করেছি, তার পার্টিকে নির্বাচিত করেছি, আমরা যদি একটু ধৈর্য ধরি, ইনশাল্লাহ তারেক রহমান আমাদের সহযোগিতা নিয়ে সফল হবেন। জি, তারেক রহমান যেদিন প্রথম তার প্রত্যাবর্তন হলো, তিনি দেশে আসলেন, তিনি একটি লাইন বলেছিলেন, উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান অর্থাৎ দেশকে নিয়ে তিনি কি পরিকল্পনা করছেন, তার স্বপ্নটা কোথায়? দেশকে নিয়ে পরিকল্পনা আমরা তো সব, ওনার প্ল্যানগুলো আছে, আস্তে আস্তে তিনি বাস্তবায়ন করবেন। তিনি ধরেন একটা রাষ্ট্রপ্রধান, একটা সরকার প্রধান, তার প্ল্যান অনুযায়ী একটা সরকার পরিচালিত হবে, তার প্ল্যান অনুযায়ী একটা দেশ এগিয়ে যাবে। তো সেই প্ল্যানগুলোতে আছে, এই যে আমরা যে কথাগুলো বললাম, সেটা তো তারই প্ল্যানের একটা অংশ। এই যে নির্বাচনে বট বাহিনী যদি আমি বলি, আমাদের বিরুদ্ধে কত রকম প্রচার প্রপাগান্ডা করেছে। নির্বাচনের আগের দিন তো মানুষ মনে করেছে জামাত সহ তাদের জোট ক্ষমতায় চলে এসেছে, কিন্তু আমরা কি তাতে একটুও বিচলিত হয়েছি? আমরা জানি আমাদের ভিত্তিটা কোথায়, তারেক রহমান সাহেব জানে তারেক রহমান সাহেবের ভিত্তিটা কোথায়। তারেক রহমানের মূল ভিত্তি হলো জনগণ। উনি জানেন, উনি জনগণের পালস বোঝেন, জনগণ ওনাকে বোঝে। উনি জানেন যে আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি এবং দেশের মানুষের আমাদের উপর আস্থা আছে, আমাদের দেশের মানুষের উপর আস্থা আছে, যার কারণে জনগণ আমাদেরকে নির্বাচিত করবে। এবং নির্বাচিত করার পরে উনি যে বলছে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আপনি দেখেন একটা রাষ্ট্রে নির্বাচনী ইশতেহার থাকে, নির্বাচনী প্রতিশ্রুতি থাকে, 3 মাসে গিয়ে সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব? আপনি দেখেন প্রতিটা জায়গায় তিনি হিট করেছেন। কি সেটা হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, ইমাম মুয়াজ্জিনদের ভাতা, এই খাল খনন কর্মসূচি। আপনি নিজেও বলেন আজকে আমরা যখন কথা বলতেছি কক্সবাজারে তিনি খাল কাটতেছেন। এই যে পরিকল্পনা অনুযায়ী তিনি এগিয়ে যাচ্ছে, দিস ইজ এ পার্ট অফ প্ল্যান। প্ল্যান যদি না থাকে আপনি দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? প্ল্যান যদি না থাকে আপনি দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? একটা কথা খেয়াল রাখবেন, একজন রাষ্ট্রপ্রধানের উপর কিন্তু সমস্ত কিছু নির্ভরশীল, যেমন দেশ নির্ভরশীল, সরকার নির্ভরশীল এবং তার জনগণ নির্ভরশীল। কাজে তিনি যদি প্রপার ওয়েতে থাকেন, রাষ্ট্র প্রপার ওয়েতে থাকবে, জনগণ প্রপার ওয়েতে থাকবে। আমি মনে করি ওনার যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী উনি যেহেতু চলতেছেন, ইনশাল্লাহ আমাদের রাষ্ট্র দিক পরিবর্তন করবে না, সঠিক রাস্তায় উনি চালাচ্ছেন এবং সঠিক রাস্তায় চলবেন। বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা রূপরেখা দিয়েছে, সেটাকে আপনারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের টার্নিং পয়েন্ট বলছেন। কেন এটাকে টার্নিং পয়েন্ট বলছেন? এর মূল দর্শনটা কোথায়? এটা দেখেন, আমরা 31 দফা নিয়ে আমরা কথা বলেছি, আমরা এর পূর্বে কিন্তু 19 দফা নিয়ে কথা বলেছি।
19 দফা কার ছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিল। একটা রাষ্ট্র পরিচালনা করার একটা পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা কাকে নিয়ে? আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, দেশকে নিয়ে। এই দেখেন 19 দফায় পরিকল্পনাগুলো সবগুলো ছিল 19 দফায়, এবং এর পরবর্তীতে কিন্তু বেগম খালেদা জিয়া 28 দফা একটা করেছিল, ওইটাকে পরবর্তীতে 31 দফায় রূপান্তর করেছে। আপনি যুগের সাথে তাল মিলিয়ে তো আমাদের চলতে হবে। আমি আজকে 5Gতে আছি, 5Gতে থাকার অবস্থা আমি 7G কবে পাবো সেটা আমি চিন্তা করব। আমি যদি আবার 4Gতে চলে যাই, 3Gতে চলে যাই, তাহলে কিন্তু আমি চলতে পারবো না। তো এই যে 31 দফাটা, এটা কিন্তু দেখেন আমরা কিন্তু জানতাম না বিএনপি কবে ক্ষমতায় আসবে, কিন্তু আমাদের 31 দফা দেওয়া কিন্তু আমাদের 2023 সনে, তখন কিন্তু বিএনপি ক্ষমতায় নাই। সে 2023 সনে আমরা যেটা দিয়েছি, আমরা কিন্তু নির্বাচনও সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করছি। 31 দফার মধ্যে ম্যাক্সিমাম দফাগুলো কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, এবং আমরা কিন্তু সেটা ইতিমধ্যে বাস্তবায়ন করতেছি, বাস্তবায়ন করার প্রক্রিয়া আছি। আপনি দেখেন এখানে কত রকম, এই যে ফ্যামিলি কার্ড যদি আমরা দিই, আমরা ফ্যামিলি কার্ড তো 31 দফার ভিতরে আছে। আমরা হেলথ কার্ড, হেলথ কার্ড 31 দফায় আছে। আমরা ফ্যামিলি কার্ড যদি আমরা একটা মানুষকে দিই, ওই ফ্যামিলি কার্ড কিন্তু আপনারাও পাবেন, আমিও পাবো। আপনি মহিলা হিসেবে আপনি একজন পাবেন, আমার ওয়াইফও পাবে, আমি পাবো না, আমার ওয়াইফ পাবে। 4 কোটি পরিবারকে সেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে পর্যায়ক্রমে। এটা একটা পাইলট প্রকল্প। তো এই যে এগুলা, এবং আপনি দেখেন আমাদের নির্ময়ের অনেক মানুষ আছে, 2,500 টাকা করে যদি একটা ফ্যামিলি পায়, ওই ফ্যামিলির তখন কিন্তু আর তার যে দৈনন্দিন যে চাহিদাটা, সেই চাহিদাটা অনেকাংশে কমে যাবে। সেই যে সমস্ত কর্মকাণ্ডগুলো করবে, কাজগুলো করবে, সেটা তার বাড়তি চাহিদা পূরণ করবে। তো যার কারণে এই পরিকল্পনাগুলো যে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই পরিকল্পনা যে আমরা চলতে পারি, তাহলে ইনশাল্লাহ তারেক রহমানের যে প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী আমরা প্রতিটা জায়গা আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং 31 দফার ম্যাক্সিমাম জায়গাগুলো কিন্তু আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এনেছি, এবং এটা কিন্তু একটা প্ল্যান করে আনা হয়েছে বা প্ল্যান করে করা হয়েছে। আমরা সরকারে গেলে আমরা কী কাজ করব। এই যে আমি আপনার এখানে এসেছি, আপনার এখানে তো আমি হুট করে 12টার সময় চিন্তা করছি, আমি তো চলে আসিনি, আমি তো একটা প্ল্যান করে এসেছি। আর প্রতিটা জায়গায় যদি একটা প্রপার প্ল্যান থাকে, তাহলে কিন্তু আপনার কোনো জায়গায় হোঁচট খাবেন না। এবং এই 31 দফা সরকারের সেই প্ল্যানের একটা অংশ, সেই প্ল্যানের একটা অংশ। 31 এবং দফার রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জনগণের জন্য। জি, 31 দফার প্রথম দিকেই রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন এবং গণভোট ব্যবস্থার প্রবর্তন করার বিষয়টাকে। সংবিধানে এই পরিবর্তনগুলো আনা জরুরি কেন বলে মনে করছেন আপনারা? না, এখন ধরেন সংবিধান 71 সনে দেশ স্বাধীন হয়েছে, সেই সংবিধানের কালের পর্যায়ক্রমায় সব জায়গায় তো পরিবর্তন করতে হয়। আপনি যদি পরিবর্তন না করেন এক জায়গায় বসে, যেমন লন্ডনে, সেখানে রিটেন কোনো সংবিধান নাই, তো সেখানে তো তারা তাদের বর্তমান প্রেক্ষাপটে নিয়েই তারা আলোচনা করে সেই সংবিধান অনুযায়ী কাজ করতেছে। সংবিধান নাই কিন্তু বাস্তবভিত্তিক কাজ করতেছে। কিন্তু আমার যেহেতু একটা সংবিধান আছে, এই সংবিধান আমরা যদি পরিবর্তন না করি, ধরেন আপনার 71 সনে আপনি যে আইনটা করেছেন, সেই আইনটা যদি এখন একইভাবে থাকে, সে 71 সনের অনুযায়ী কিন্তু সেই আইনটা তো এখন পরিচালিত হবে না। তো সেই ক্ষেত্রে পরিবর্তন যদি করতে হয়, সেখানে আপনি পরিবর্তন করবেন না। এখন আমাদের 71 সনে ঢাকা শহরে জনসংখ্যা ছিল কত? জনসংখ্যা ছিল যদি ঢাকা শহরের জনসংখ্যা আমার ঠিক খেয়াল নাই, তার আমার মনে হয় না যে 20 লাখের বেশি থাকার কথা। তো যদি থাকে, তখন ঢাকা শহর একটা সিটি কর্পোরেশন ছিল। আজকে প্রয়োজন অনুযায়ী আপনি 2টা সিটি কর্পোরেশন করতেছেন। তো 2টা সিটি কর্পোরেশন যে করতে হচ্ছে, আইনের পরিবর্তন করতে হচ্ছে। আপনি 2টা সিটি কর্পোরেশন দিয়ে ঢাকা শহর পরিচালনা হবে, এখানে 2 কোটিরও বেশি মানুষ বসবাস করে। তো সেক্ষেত্রে আপনাকে তো আইন তো পরিবর্তন করতে হবে জনগণের জন্য, যখন যেটা দরকার সংস্কার করতে হবে। আপনি সংস্কার না করেন, এই যে ধরেন আমরা 91-এ যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা ছিল একরকম তত্ত্বাবধায়ক সরকার, আর 2024-এর যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা হলো অন্যরকম সরকার। এখন এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে সেখানে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে। সেই সাংবিধানিক বাধ্যবাধকতাগুলো যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে তো আপনি সেই জায়গাটা আপনি যেতে পারতেছেন না। তো যার কারণে সেই জায়গাটা এখন আমরা জুলাই আন্দোলনে যা হয়েছে, আমরা জুলাই সনদ নিয়ে আমরা অনেক সময় কথা বলি। জুলাই সনদে বিএনপি যেখানে সিগনেচার করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, আমাদের মন্ত্রীরা বলেছেন, আমরা জুলাই সনদের বিএনপির যে প্রস্তাবনা আছে এবং বিএনপি যেখানে সিগনেচার, আমরা সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, সে কথা কিন্তু বলেছে। কিন্তু আরেকটা গ্রুপ আছে যে না, সেই যেটা আমরা বলিনি, যেটাকে আমি কথাটা বাংলাটা কি বলবো, যেটাকে অন্যায়ভাবে অনৈতিকভাবে আপনি ইয়াতে ঢুকানো হয়েছে, তো সেই জায়গাতে আমরা কাজ করবো না। এবং ওখানে আমাদের যে পার্টিগুলো যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, আমি নোট অফ ডিসেন্ট কেন দিয়েছি,
আমি যে কথাটা মনে করেছি যে এখানে এই পরিবর্তনটা এইভাবে না করলে এইভাবে হলে ভালো হয়, আমি সেটাই তো নোট অফ ডিসেন্ট দিয়েছি। এবং সেখানে প্রতিটা জায়গায় লেখা আছে যে কোনো পার্টি নির্বাচিত হলে এই নোট অফ ডিসেন্টের ভিত্তিতে আমরা সেই পরিবর্তনগুলো করব। আমরা সেই জায়গাগুলো করতেছি। এখন এটা যদি আপনি বলেন যে না আমাদের জুলাই সনদ এইভাবে বাস্তবায়ন করতে হবে, এইভাবে আপনার কথা মতো আমি বাস্তবায়ন করব না। আমার যে নিয়ম নীতি আছে, আমি যেটা কমিটমেন্ট করেছি, আমি সেই কমিটমেন্ট অনুযায়ী বাস্তবায়ন করব। জি। ৩১ দফার বিষয়ে তো আমরা কথা বললাম, সেখানে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের কথা বলা হয়েছে। তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আইনসভায় এই দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে কি? থাকলেও সেটা কতটুকু বলে আপনি মনে করেন? এখন ধরেন এটা জব দিতে থাকা ভালো। আপনি যেটা জব দিতে থাকে, যত জব দিতে জায়গাটা আপনি গভর্নমেন্টকে নিয়ে আসবেন, তত গভর্নমেন্ট ভালো চলবে বলে আমি মনে করি। আর আমাদের দেশে এই ২০ কোটি দেশের মানুষের দেশ বাংলাদেশ। এখানে আপনি যত যাকে যেভাবে জব দিতে ভিতরে আনতে পারবেন ততই ভালো হবে। এবং এই দ্বিকক্ষ বিশিষ্ট সরকার যদি যদি হয়, আইনসভা যদি হয়, তাই সেই ক্ষেত্রে আমরা মনে করি জব দিতেটা বাড়বে। তো সেটা পরিবেশ পরিস্থিতি কালকেই হইতে হবে তা না, কিন্তু সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়ে যদি আমরা সেভাবে করি, তো সেভাবে আপনি বিষয়টিকে পজিটিভলি দেখছেন? পজিটিভলি দেখছি, এবং পজিটিভলি দেখছি বলে তো আমাদের নেতা তখন সেটা একত্রিত হয় নিয়ে এসেছে। আমি আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সংকটের অন্যতম বড় কারণ হচ্ছে দুর্নীতি এবং অর্থ পাচার। বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিল, আপনারা ঠিক কি পদক্ষেপ নিচ্ছেন সেই কাজে? দুর্নীতি এটা পদক্ষেপ হলো প্রথম, এবং অর্থ পাচার দুর্নীতির প্রথম পদক্ষেপ হলো আমি আমার নিজের ব্যাপারে পদক্ষেপ নিব, যে আমি নিজে কোনো দুর্নীতিতে জড়াবো না, আমার কোনো নেতাকর্মীকে দুর্নীতিতে জড়াতে দেব না। আমি এবং আমার নেতারা ঠিক যদি থাকি, আমি আপনাকেও দুর্নীতি করতে দিব না। আপনাকে বলতে সারা অন্য যে মানুষগুলো আছে, এটা হলো। আর দুর্নীতিকে যদি আপনি দমন করতে না পারেন, দুর্নীতি আপনি একদিনে ওই যে মাদকের মতো একদম শেষ করে দিতে পারবেন না, কারণ দুর্নীতি যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আপনি দেখেন, আপনি একটা যে কোনো জায়গায় আপনি যান, আমি স্পেসিফিক কোনো নাম নাই বললাম, আপনি যে কোনো জায়গায় যান, সেখানে দেখুন আপনি বিভিন্ন কারণে হয়রানি করা হচ্ছে, এবং সেই হয়রানি করার মূল উদ্দেশ্য কিন্তু আপনাকে থেকে বেনিফিট নেওয়া। তো এই মানসিকতা থেকে আমাদেরকে সরে আসতে হবে। তো সেই জায়গাটা যদি আমরা সবাই সরে আসি, তাহলে সে দুর্নীতি করার সুযোগ পাবে না, সেটার জন্য সময় লাগবে। পাশাপাশি আমরা রাষ্ট্রীয় যে অর্গানগুলো আছে, যারা রাষ্ট্রের সাথে ভেরি মাছ সম্পৃক্ত, যেমন আপনি যদি বিচার ব্যবস্থা বলি, আপনারা যদি আমরা আইন শৃঙ্খলা রক্ষার বলি, এই জায়গাগুলো যেগুলো আছে, এগুলো যদি আমরা স্পেশাল খেয়াল রাখি, এবং আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে, তাদেরকে যদি আমরা ভাইব্রেন্ট করি, যে সরকারি নির্দেশনা তারা চলবে না, তারা একটা স্বাধীন সার্বভৌম, তারা তাদের মতো করবে। সেখানে যদি দলীয় কোনো নেতার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ পায়, সেটা যেমন ব্যবস্থা নেওয়া হবে, একটা বিরোধী দলের নেতার ব্যাপারে দুর্নীতির কমপ্লেন পেলে সেভাবে ব্যবস্থা নেবে। আমরা ওই জায়গাগুলো যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে 2-4 জন যদি করার চিন্তাও করে, যখন তাদের শাস্তির আওতায় আনা হবে এবং একটি প্রপার ইনভেস্টিগেশন করে এটা ভালো শাস্তির আওতায় আনা হবে, তখন হয়তো আমাদের এই জিনিসগুলো অনেক কমে যাবে, এবং সেটার জন্য সময় লাগবে। আর অর্থ পাচার, এই দেখেন, শেখ হাসিনা একটা কথা কিন্তু বলতো যে বাংলাদেশ আমরা মালয়েশিয়া বানাবো না, বাংলাদেশ আমরা সিঙ্গাপুর বানাবো। বাংলাদেশ অবশ্যই সিঙ্গাপুর হইতো যদি 30 লক্ষ হাজার কোটি টাকা যে বাংলাদেশ থেকে গত 17 বছর পাচার হয়েছে, পাচারটা বন্ধ হতো। দুর্নীতি করে সেই টাকাগুলো দিয়ে বাংলাদেশে ইনভেস্টমেন্টে রাখতো, এখানে মিল ফ্যাক্টরি করতো। আমার মানুষগুলো, বাংলাদেশের মানুষগুলো তাদের কর্মের জন্য তো হাহাকার করতে হতো না, তাদের হতো, কি বলে এটাকে, তাদের কাজের ব্যবস্থা হতো, কর্মসংস্থান হতো। পাশাপাশি দেশটা অনেক উন্নত শিখরে চলে যেত। আজকে আমরা অর্থভাবে ভুগছি, এই অর্থটা পাচার না করলে কিন্তু আমাদের এই তরল অর্থ যে সমস্যা, সেই সংকটটা হতো। এই যে অর্থগুলো পাচার হয়ে গিয়েছে, সেগুলোকে পুনরুদ্ধার করে দেশে আনার কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা, বা নেওয়ার কোনো বা সেই উদ্যোগ আছে? আপনি যেটা বলছেন, আমরা বলছি যে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে, এবং আশা করি যতটুকু সম্ভব। অ্যাকচুয়ালি টাকাটা তো এক জায়গায় পাচার হয় না,
বিভিন্ন রাষ্ট্রে পাচার হয় এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক এক এক রকম, এক এক রাষ্ট্রের সাথে এক এক রকম সম্পর্ক। সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের কিন্তু ওদের কাছ থেকে টাকা ফেরত আনবেন বা আসামি ফেরত আনবেন বা যারা দুর্নীতি করে সেখানে পালিয়ে আসে তাদের ফেরত আনবেন, সেটা একটা বড় প্রক্রিয়া। সেই বড় প্রক্রিয়া থেকে আমাদের পজিটিভলি আমরা সেই কাজ করার চেষ্টা করে যাচ্ছি। তো সেই যদি আমাদের বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন রকম সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে আমরা সেটা রিকভারি করার চেষ্টা করব। জি, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধশালী করার জন্য আপনারা ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছেন যদি সংক্ষেপে একটু জানান। অর্থনৈতিকভাবে দেখেন, এখন কিন্তু মানুষের একটা রাষ্ট্রের মূল ভিত্তি কিন্তু অর্থনীতি। যে রাষ্ট্র অর্থনীতির জন্য সমৃদ্ধ, সেই রাষ্ট্র সব দিক দিয়ে সমৃদ্ধ। আপনি দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আপনি চায়না, আজকে চায়না এত দূর এগিয়ে গেছে একমাত্র এখন যুদ্ধ কিন্তু এখন আর সেই ফাইটিং যুদ্ধ না, এখন যুদ্ধ, মূল যুদ্ধটা কিন্তু অর্থনৈতিক যুদ্ধটা। আপনি অর্থনীতিভাবে কতটা সমৃদ্ধশালী সেভাবে আপনাকে হিসাব করা হয়। চায়না সারা পৃথিবীতে, আমেরিকাকেও চায়না থ্রেট করে যে তোমাকে আমি এই মাল দিব না, তোমাকে আমি ট্যাক্স ফ্রি এই মাল দিব না, তোমার যদি আমার দেশের সাথে সমস্যা করো তোমার মালের এগেনস্টে, আমার মালের এগেনস্টে তোমাকে আমি এত % ট্যাক্স ধরে দিব। তার মানে আমাকে মূল টার্গেট রাখতে হবে আমাদেরকে অর্থনীতির সমৃদ্ধশালী হওয়া। এবং সেই ক্ষেত্রে আমি একজন অর্থনীতিবিদ না, কিন্তু যারা অর্থনীতিবিদ আছে বা রাষ্ট্রের যে অর্গানগুলো অর্থনীতি কাজ করে, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন আমাদের অর্থনীতিকে কীভাবে স্ট্রং করা যায় সেভাবে তারা কাজ করে যাচ্ছেন। আমি আবারও বলছি, আমার সরকার মাত্র 3.5 মাসের সরকার, ইনশাল্লাহ ইতিমধ্যে এই অর্থনীতি যাতে মজবুত হবে তার নিদর্শন হলো যে আমাদের জাতীয় বাজেট। এই বাজেট যেটা দিয়েছে সেই অর্থনীতি ভিত্তির উপরে দিয়েছে। জি, ধন্যবাদ। আমরা একদমই শেষ মুহূর্তে আছি। একদম শেষ মুহূর্তে যদি আমি একটু জানতে চাই আপনার কাছে, ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? ভবিষ্যৎ তরুণ প্রজন্মের উপরে আপনি কেমন প্রভাব বিস্তার করতে চান বা তাদের কেমন কোন স্বপ্ন দেখেন তাদের নিয়ে, এবং এই পুরো বাংলাদেশকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? আমি সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ, যেমন আমরা 24-এ যে গত 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, পরবর্তীতে আমরা 5ই আগস্ট আমরা বিজয় লাভ করেছি, ফেসিবাদেরা পালিয়ে গেছে। আমি স্বপ্নতে দেখি যে এই যে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, সে বিএনপি হোক, অন্য দলের হোক, আর সাধারণ ছাত্রছাত্রী হোক, তারা সবসময় ফোকাসে থাকবে, বাংলাদেশকে নিয়ে কনসার্ন থাকবে যে বাংলাদেশ যাতে আর কখনো এইরকম জায়গায় চলে যেতে না পারে। এবং তারা যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে না, তারা যার যার অবস্থান থেকে যদি সজাগ থাকে, তাহলে আমি মনে করি প্রতিটা সরকার, আজকে বিএনপি সরকার আছে, ভবিষ্যতে যদি অন্য কোনো সরকার আসে, যখন যে সরকারই আসুক, এই তরুণ সমাজ যদি তাদের দেশপ্রেম নিয়ে সবসময় সচেতন থাকে, দেশের জন্য কনসাসনেস নিয়ে তারা একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবে আর একটা সরকারকে বাধ্য করতে পারবে। সেরকম একটি রাষ্ট্র দেখার স্বপ্ন দেখি। এবং জেনজি, এই জেনজিতে আমার 2 সন্তান আছে, তারাও কাজ করে। তা আমরা সবাই যদি এই দেশটাকে ভালোবাসি, দেশের প্রতি সে মমত্ববোধ থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ যে রাষ্ট্র বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখেছেন, বেগম খালেদা জিয়া স্বপ্ন দেখেছেন, তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, একটি বৈষম্যহীন, একটি সুন্দর, এবং যেই রাষ্ট্রের প্রতিটা নাগরিক নিরাপদ থাকবে, একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণের জন্য যা যা করণীয় এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে পাওয়ারগুলো আছে, সেইভাবে একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য তারেক রহমান যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই আমরা নিজেরা সুখী থাকব, আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা উন্নতি এবং অগ্রগতির দিকে আমরা এগিয়ে যাব। আমরা সেই প্রত্যাশা নিয়ে আজকে রাষ্ট্র পরিচালনা করছি, তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করছি। জনাব SM জাহাঙ্গীর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের মাঝে আসার জন্য এবং সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ, গ্রিন টিভিকে ধন্যবাদ যে গ্রিন টিভির মাধ্যমে আমি অনেকগুলো কথা বলতে পারলাম, দেশের মানুষের অজানা অনেকগুলো গল্পই আমি বলতে পারলাম, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্তই ছিল। আমাদের সকল আয়োজন দেখতে এবং প্রশ্নোত্তর দেখতে চোখ রাখুন গ্রিন টিভিতে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।